প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নিউটনের প্রথম গতিসূত্র এবং দ্বিতীয় গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পেয়েছি, আর দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পেরেছি। আজ আমরা মূলত নিউটনের তৃতীয় গতিসূত্র আলোচনা করব। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা বাহ্যিক বলের উৎপত্তি সম্পর্কে জানতে পারব। তার আগে আমরা বলের ঘাত এবং ঘাত বল সম্পর্কে জেনে নিই। বলের ঘাত বলতে আমরা কি বুঝি? স্থির মানের বল কোনো বস্তুর উপর কিছু সময় ধরে যদি ক্রিয়াশীল হয়, তাহলে সেই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হবে বলের ঘাত। ধরো m ভরের কোনো বস্তু, সেই বস্তুর উপর f বল ক্রিয়াশীল হচ্ছে। কত সময় ধরে ক্রিয়াশীল হচ্ছে? t সময় ধরে ক্রিয়াশীল হচ্ছে। তাহলে বলের ঘাতকে যদি আমরা i দিয়ে প্রকাশ করি, তাহলে i সমান লিখতে পারবো বলের মান ইন্টু বলের ক্রিয়াকাল। ক্লিয়ার? তাহলে বস্তুর ভর কত? m, কত বল প্রয়োগ করা হয়েছে? f বল প্রয়োগ করা হয়েছে। তাহলে বস্তুর যদি ত্বরণ সৃষ্টি হবে, তাহলে ত্বরণ যদি a হয়, তাহলে আমরা লিখতে পারবো f সমান লিখতে পারবো ভর ইন্টু ত্বরণ। এই তো। এখন ওই বস্তুর প্রাথমিক বেগ যদি u হয়, আর f বল প্রয়োগ করার ফলে বস্তুটির বেগ যদি v হয়, তাহলে v মাইনাস ইউ বাই টি সেটা হচ্ছে বস্তুটির ত্বরণ। তাহলে এর জায়গায় আমরা এটা বসিয়ে দেব। দেখো v মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে টি টি কেটে যাচ্ছে, থাকছে কি এম ভি মাইনাস এম ইউ। কী হচ্ছে দেখো, এম ভি অর্থাৎ বস্তুর অন্তিম ভরবেগ, আর এম ইউ বস্তুর প্রাথমিক ভরবেগ। তাহলে এম ভি মাইনাস এম ইউ সেটি হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন আসলে আমরা কি পাচ্ছি? এই যে বলের ঘাত অর্থাৎ ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত হচ্ছে আসলে ভরবেগের পরিবর্তনের সমান। এখন এই বলের ঘাতের একক যদি বলতে চাই, তাহলে ভরবেগের একক যা হবে বলের ঘাতের এককও তাই হবে। তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে বলের ঘাতের একক কি হবে? বলের ঘাতের একক হবে বলের একক ইন্টু সময়ের একক, ডাইন ইন্টু সেকেন্ড। এসআই পদ্ধতিতে কি হবে? নিউটন ইন্টু সেকেন্ড। আর এফপিএস পদ্ধতিতে কি হবে? এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল ইন্টু সেকেন্ড। তাহলে এফপিএস পদ্ধতিতে বলের ঘাতের একক হচ্ছে পাউন্ডাল ইন্টু সেকেন্ড। ক্লিয়ার? এখন যদি মাত্রা বের করতে চাই, তাহলে মাত্রা কি হবে? যে বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর সময়ের মাত্রা টি। তাহলে কত হচ্ছে? এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখন যদি দেখা যায় খুব বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে ক্রিয়াশীল হচ্ছে, তাহলে সেই বিশেষ মানের বলকে আমরা বলি ঘাত বল। খুব বৃহৎ মানের বল যদি অল্প সময় ধরে ক্রিয়াশীল হয়, তাহলে সেই বলকে আমরা বলবো ঘাত বল। তো ঘাত বল হচ্ছে বিশেষ মানের বল, আর বলের ঘাত হচ্ছে আসলে ভরবেগের পরিবর্তনের সমান। এই ঘাত বলের প্র্যাকটিক্যাল এক্সাম্পল কোথায় দেখা যায়? যেমন ধরো ফুটবলকে যখন কিক করা হয়, তখন খুব জোরালো বা জোরে কি করা হয়? পা দিয়ে আঘাত করা হয়। তার মানে তাৎক্ষণিকভাবে বেশি বল প্রয়োগ করা হয়। তাহলে বৃহৎ মানের বল খুব কম সময় ধরে ক্রিয়াশীল হচ্ছে। আবার ধরো একটি পেরেককে আমরা যখন হাতুড়ি দিয়ে আঘাত করি, হাতুড়ি দিয়ে আঘাত করার সময় কি হয়? তাৎক্ষণিকভাবে ওই পেরেকের উপর বেশি বল ক্রিয়াশীল হয়, কিন্তু ক্রিয়াশীল বল বেশি হলেও সময় কিন্তু কি হচ্ছে? সংস্পর্শ সময় সেটি হচ্ছে খুব কম।
সেজন্য সেই বলকে আমরা কি বলি? ঘাত বল বলি। ক্লিয়ার? তাহলে বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য যদি বলা হয় তাহলে কি বলবো? বলের ঘাত হচ্ছে আসলে ভরবেগের পরিবর্তনের সমান, আর ঘাত বল হচ্ছে একটি বৃহৎ মানের বল, অবশ্যই তাৎক্ষণিকভাবে ক্রিয়াশীল হবে। আর বলের ঘাতের একক যদি বলি তাহলে ভরবেগের একক, আর ঘাত বলের একক হচ্ছে বলের একক। তাহলে বলের ঘাত আর ভরবেগ একই ভৌত রাশিকে ইন্ডিকেট করছে, আর ঘাত বল অর্থাৎ বল ভৌত রাশিকে ইন্ডিকেট করছে। তাহলে বলের ঘাতকে যদি আমরা ইফেক্ট বলি, ফলাফল বলি, তাহলে ঘাত বলকে আমরা বলবো কারণ। কেন? কোনো বস্তুর উপর ঘাত বল যদি ক্রিয়াশীল হয় তাহলে সেই বস্তুতে কি তৈরি হবে? তাৎক্ষণিকভাবে অনেক বেশি ত্বরণ সৃষ্টি হবে। তাহলে ঘাত বলকে যদি আমরা কারণ বলি তাহলে বলের ঘাতকে বলবো ওই ঘাত বলের ইফেক্ট। ক্লিয়ার? তার আগে এখানে দেখো, বলের ঘাত যদি স্থির মানের বল না হয়ে পরিবর্তনশীল বল হয় তাহলে আমরা কিভাবে বলের ঘাত হিসাব করব? পরিবর্তনশীল বল হলে আমরা কি করি? যে সময় ধরে বল ক্রিয়াশীল হচ্ছে সেই সময়কালকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অবকাশে ভাগ করে নিই। এখানে কত সময় ধরে ক্রিয়াশীল হচ্ছিল? টি সময় ধরে। এখানে আমরা মনে করছি ডিটি সময় ধরে এফ বল ক্রিয়াশীল হচ্ছে। তাহলে ডিটি যেহেতু খুব ক্ষুদ্র সময়, তাহলে সেই সময়ে পরিবর্তনশীল বল হলেও আমরা ধরে নিতে পারি সেই বল হচ্ছে স্থির মানের বল। তাহলে ডিটি সময় ধরে এফ বল ক্রিয়াশীল হচ্ছে, তাহলে এফ ইন্টু ডিটি। তাহলে টোটাল টাইম টি সময় ধরে পরিবর্তনশীল বল এফ ক্রিয়াশীল হলে বলের ঘাত আমরা কীভাবে হিসাব করব? তখন কি করতে হবে? ইন্টিগ্রেশন করব 0 টু টি। এটা হচ্ছে পরিবর্তনশীল বল অর্থাৎ এফ, তার জন্য বলের ঘাত। ক্লিয়ার? আর যদি স্থির মানের বল হয় তাহলে বলের মান ইন্টু সময়, আর পরিবর্তনশীল বল হলে ইন্টিগ্রেশন 0 টু টি এফ ইন্টু ডিটি। ক্লিয়ার? আমরা প্রথমেই বলছিলাম নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা বাহ্যিক বলের উৎপত্তি সম্পর্কে জানতে পারি। এখন ধরো দুটি বস্তু, এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। এই দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি দেখা যায় দুটি বস্তু পরস্পর সংস্পর্শে না থেকেই একে অপরের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ক্রিয়াশীল হচ্ছে, তাহলে সেই বল অবশ্যই কি বলবো? ফিল্ড ফোর্স। আর যদি সংস্পর্শে থেকে ক্রিয়া প্রতিক্রিয়া বল ক্রিয়াশীল হয় তাহলে সেই বলকে বলা হবে কন্ট্যাক্ট ফোর্স। তাহলে এই যে ফিল্ড ফোর্স কোথায় দেখা যায়? সাধারণত ধরো দুটি তড়িৎ আধান, একটি পজিটিভ আধান একটি নেগেটিভ আধান, এই দুটি আধানের মধ্যে যদি দূরত্ব থাকে, সংস্পর্শে নাও থাকে, তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। আর যদি সমপ্রকৃতির আধান হয় পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই ক্ষেত্রে যে বল সেটাকে আমরা বলবো ফিল্ড ফোর্স। আর যদি দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থেকে বল ক্রিয়াশীল হয় তাহলে সেই বলকে আমরা বলবো কন্ট্যাক্ট ফোর্স। তাহলে এ বস্তু এবং বি বস্তু পরস্পর সংস্পর্শে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। দেখো, এ বস্তু বি বস্তুর উপর যদি বল ক্রিয়া করে, এ বস্তু বি বস্তুর উপর যে বল ক্রিয়া করে সেইটাকে আমরা নাম দিলাম এফ এ বি। তাহলে বি বস্তু এ বস্তুর উপর প্রতিক্রিয়া বল দেবে, সেটা আমরা নাম দিলাম এফ বি এ। নিউটনের তৃতীয় গতিসূত্র আমাদের কি শেখাচ্ছে? নিউটনের তৃতীয় গতিসূত্র আমাদের শেখাচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই বস্তুর উপর ক্রিয়া বল ক্রিয়াশীল করলো, তাহলে এই বস্তু ঠিক পাল্টা বল প্রয়োগ করবে। এই যে পাল্টা বল প্রয়োগ করবে সেটাকে আমরা যদি প্রতিক্রিয়া বল বলি তাহলে সেটা কত বলছি? এফ বি এ। তাহলে এই দুটি বল পরস্পর সমান এবং বিপরীত। তাহলে এফ এ বি সমান হচ্ছে মাইনাস এফ বি এ। ক্লিয়ার? এখানে লক্ষ্য করো,
যতক্ষণ ধরে ক্রিয়া বল ক্রিয়াশীল হবে ততক্ষণ ধরেই কিন্তু প্রতিক্রিয়া বল ক্রিয়াশীল হবে। তার মানে কি হচ্ছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া এরা আলাদাভাবে বা শুধুমাত্র ক্রিয়া বল থাকলো প্রতিক্রিয়া বল থাকলো না এইরকম হয় না। যখনই ক্রিয়া বল থাকবে তখনই প্রতিক্রিয়া বল থাকতেই হবে। ক্লিয়ার? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টি আরও ক্লিয়ার হবে। দেখো, ধরো একটি টেবিল, এই টেবিলের উপর একটি বস্তু রাখা আছে, এই বস্তু এম ভরের বস্তু রাখা আছে। তাহলে এই টেবিলের উপর এম ভরের বস্তু নিজের ওজনের জন্য বল ক্রিয়া করবে নিচের দিকে। কত? ভর এম, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। তাহলে এই যে টেবিল, এই টেবিলও এই বস্তুর উপর বল ক্রিয়াশীল করবে। সেই বলকে যদি আমরা প্রতিক্রিয়া বল বলি, সেইটা সমান এবং পরস্পর বিপরীত। আর এখানে লক্ষ্য করো, যেহেতু এই বস্তুটি উপরের দিকে উঠছেও না বা টেবিল ভেঙে নিচের দিকে পড়ছেও না, তার মানে এই বস্তুটি কি আছে? সাম্য অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীত। তাহলে আর সমান কত হবে? এমজি। তাহলে আর সমান কি হচ্ছে? এমজি। ক্লিয়ার? আবার লক্ষ্য করো, এখানে প্লাস কিউ আধান আছে, এখানে মাইনাস কিউ আধান আছে। তাহলে এই দুটি আধানের মধ্যে আকর্ষণ বল কাজ করে। সে আকর্ষণ বলের মান আমরা ক্যালকুলেট করতে পারবো। যদিও আমরা মাধ্যমিকে পড়েছি, এই সংক্রান্ত আলোচনা আমরা ক্লাস 12 বেশি করি, সেই জন্য হয়তো আমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে একটু দেখো যে কি, দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। দেখো, এই আধান দুটির মধ্যে কন্টাক্ট অবস্থায় নেই, তাও কিন্তু বল প্রয়োগ করতে পারছে। তাহলে যে বল, সেই বল হচ্ছে ফিল্ড ফোর্স। ক্লিয়ার? আবার ধরো একটি তারের সাহায্য নিয়ে একটি বস্তুকে ঝুলানো আছে। এই হচ্ছে একটি বস্তু, এই তারটিকে এখানে বাঁধা আছে। এই তারের উপরে বল ক্রিয়াশীল করবে। কতটুকু বল ক্রিয়াশীল করবে? এই বস্তুর ভর কত? মনে করি এম। তাহলে এম জি বল এই বরাবর কাজ করবে, তাই তো? তাহলে এই যে তার, এই বস্তুর উপর কত টান প্রয়োগ করবে? এই বরাবর টি টান প্রয়োগ করবে। যেহেতু সাম্য অবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারবো টি সমান হচ্ছে এমজি। এখানে লক্ষ্য করো, কোনো বস্তুর ক্ষেত্রে টান যদি আমরা বলতে চাই বা ক্যালকুলেট করতে চাই, তাহলে সব সময় মাথা রাখবে বস্তু থেকে এই বরাবর। তার মানে ধরো দুটো বা তিনটি কানেক্টেড বডি, সেই দুটো বা তিনটি কানেক্টেড বডির মধ্যে যদি টান আমরা হিসাব করতে চাই, ধরো এই হচ্ছে একটি বস্তু, এই বস্তুকে একটি পুলির সাহায্যে, এই হচ্ছে পুলি, এই পুলির সাহায্যে আর একটি বস্তু এখানে কানেক্ট করা আছে। ক্লিয়ার? তাহলে এই বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ এই বস্তুর উপর টান যদি আমরা হিসাব করি, তাহলে টান কোন দিকে হবে? এই বস্তু থেকে এই যে তারের দিকে। আর এই বস্তুর ক্ষেত্রে টান কোন দিকে হবে? এই দিকে। ক্লিয়ার? তার মানে যে বস্তুর ক্ষেত্রে টান আমরা হিসাব করব, সেই বস্তুতে তোমাকে বসে ছাতা যদি আমরা অন করি, ছাতা ফোটাই, তাহলে ছাতার দিক যেদিক হবে সেটাই হবে আসলে টানের দিক। তাহলে এই বস্তুর ক্ষেত্রে টান এই দিকে, এই বস্তুর ক্ষেত্রে টান এই দিকে। ক্লিয়ার? তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে এই বস্তুর ক্ষেত্রে টান কোন দিকে হচ্ছে? এই বরাবর, এই তারের দিক বরাবর, বস্তু থেকে এই দিকে। ক্লিয়ার? তাহলে কোনো বস্তুর উপর ক্রিয়া বা প্রতিক্রিয়া বল, সেটা টান সংক্রান্ত হতে পারে। আবার এখানে কি হলো দেখো, এখানে নিজস্ব ওজনের জন্য প্রতিক্রিয়া বল কন্টাক্ট অবস্থায় আছে।
আবার ঘাত সংক্রান্ত হতে পারে, তাই না? আবার ধরো কলিশন সংক্রান্ত বা সংঘর্ষ সংক্রান্ত। কীরকম? ধরো একটি বস্তু বা একটি বাঁশ, এ হচ্ছে একটি বাঁশ, একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মারলো, এই দেওয়ালে গিয়ে ধাক্কা মারলো। তাহলে এই বাঁশটি এই দেওয়ালে গিয়ে ধাক্কা মারার অর্থ হচ্ছে বাঁশটি দেওয়ালে ক্রিয়াশীল করলো, আর দেওয়াল এই বাঁশটির উপর প্রতিক্রিয়া বল দেবে। এই দুটি বলের মান সমান এবং পরস্পর বিপরীত। তাহলে এখানে সংঘর্ষজনিত ক্রিয়া প্রতিক্রিয়া বল। ক্লিয়ার? প্র্যাকটিক্যাল লাইফে আমরা লক্ষ্য করি যে কোনো যাত্রী নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকাটি সাধারণত পিছনের দিকে সরে যায়। নৌকাটি পিছনের দিকে সরে যাওয়ার কারণ কি? কারণ যাত্রী লাফ দেওয়ার সময় নৌকার উপর বল প্রয়োগ করে। সেই বলকে আমরা যদি ক্রিয়া বল বলি, তাহলে নৌকা কি করে? ওই যাত্রীর উপর পাল্টা বল প্রয়োগ করে। সেই পাল্টা বলকে যদি আমরা প্রতিক্রিয়া বল প্রয়োগ বলি, সেই প্রতিক্রিয়া বলের জন্য কি হয়? ওই যাত্রী তীরে পৌঁছায়। তার মানে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় একই সঙ্গে কাজ করে। যতক্ষণ ক্রিয়া বল কাজ করবে ততক্ষণ প্রতিক্রিয়া বল কাজ করবে। তার মানে ক্রিয়া প্রতিক্রিয়াকে আমরা আলাদাভাবে ভাবতে পারি না। সেই জন্য বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই প্রতিমিত হয় না। কীরকম? ক্রিয়া প্রতিক্রিয়া ঘটা মানেই সবসময় মাথা রাখবে ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল হয়। তাহলে ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল হলে কি হবে? কখনোই প্রতিমিত হবে না। কোনো বস্তুর উপর যদি সমান এবং বিপরীত বল যদি ক্রিয়াশীল হয়, তাহলে টোটাল ফোর্স 0 হতে পারে। যদি সমান এবং বিপরীত বল একই বিন্দুতে ক্রিয়াশীল হয়, তাহলে রেজাল্ট কি হতে পারে? 0 হতে পারে। কিন্তু ভিন্ন বস্তুতে যদি ক্রিয়াশীল হয়, তাহলে কখনোই রেজাল্ট 0 হবে না। সেই জন্য বলা হয় ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পরকে প্রতিমিত করে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর যে সমান এবং বিপরীত, সেটা দেখানোর জন্য আমরা স্প্রিং তোলার সাহায্য নিই। দেখো, দুটি স্প্রিং তোলা, এই হচ্ছে একটি স্প্রিং তোলা, আর একটি স্প্রিং তোলা এইটা। এই দুটি স্প্রিং তোলাকে এখানে আটকানো হয়েছে, ঠিক আছে? আর এই দুই প্রান্তে দুই দিক থেকে সমান বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে দুই দিক থেকে সমান বল যদি প্রয়োগ করা হয়, তাহলে কি হবে? দেখা যাবে এই তোলায় যে পার্ট দেবে, এই তোলাযন্ত্রেও সেই পার্ট দেবে। তার মানে এই তোলাযন্ত্রের জন্য এই তোলাযন্ত্রের উপর ক্রিয়াশীল বল যা হবে, এই তোলাযন্ত্রের জন্য এই তোলাযন্ত্রের উপর ক্রিয়াশীল বল অবশ্যই তাই হবে। আবার ধরো, এই স্প্রিং তোলা দুটিকে আমরা যদি এইখানে একটি ওয়ালের সঙ্গে আটকিয়ে দিই, দিয়ে আমরা এখানে বল প্রয়োগ করছি। এখানে বল প্রয়োগ করলে আমরা লক্ষ্য করব এই স্প্রিং তোলার পার্ট যা হবে, এই স্প্রিং তোলার পার্টও তাই হবে। তাহলে আমরা বলতে পারি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীত। ক্লিয়ার? নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে আমরা যখন অনুভূমিক তলে অর্থাৎ ভূপৃষ্ঠে চলাফেরা করি, হাঁটাচলা করি, সেটাকে ব্যাখ্যা করতে পারি। আবার পাখি যখন আকাশে ওড়ে, সেই পাখির গতির বিশ্লেষণ আমরা করতে পারি। আবার ধরো কোনো টানা গাড়ি, সেই টানা গাড়িকে যখন কোনো ব্যক্তি টানে, কিভাবে গাড়িটি চলে, সেই সংক্রান্ত ব্যাখ্যা আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে করতে পারি। ধরো কোনো ব্যক্তি এই যে অনুভূমিক তল, এই অনুভূমিক তল বরাবর এ থেকে বি বিন্দুর দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এ থেকে বি বিন্দুর দিকে যাওয়ার চেষ্টা করলে কি করবে? তির্যকভাবে মনে করি কোনো ব্যক্তি এই বরাবর বল ক্রিয়াশীল করছে। কত বল ক্রিয়াশীল করছে? পি। তাহলে এই ভূপৃষ্ঠের উপর অনুভূমিক তলের উপর পি বল প্রয়োগ করার অর্থ হচ্ছে এই অনুভূমিক তল ওই ব্যক্তির উপর প্রতিক্রিয়া বল দেবে। তাহলে প্রতিক্রিয়া বল কোন দিকে হবে? এই বরাবর হবে। সেই প্রতিক্রিয়া বলকে নাম দিলাম আর। ক্লিয়ার? তাহলে এই প্রতিক্রিয়া বলকে আমরা এই বরাবর
উপাংশ বের করতে পারবো এবং এই বরাবর উপাংশ বের করতে পারবো। এই বরাবর উপাংশ মনে করি এফ, আর এই বরাবর উপাংশ মনে করি এফ ড্যাশ। লক্ষ্য করো, এই যে প্রতিক্রিয়া বল আর, এই প্রতিক্রিয়া বল আরকে আমরা এই বরাবর উপাংশে ভাগ করলাম আর এই বরাবর উপাংশে ভাগ করলাম। এই বরাবর উপাংশ কত হলো এফ, এই বরাবর উপাংশ হলো এফ ড্যাশ। এই কোণটা যদি থিটা হয় তাহলে এফ কত হয়? এফ হয় আর কস থিটা। আমরা জানি এফ ড্যাশ কত হবে? এফ ড্যাশ সমান হবে কত? আর সাইন থিটা। দেখো এফ ড্যাশ আর ওই ব্যক্তির ওজন, ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে এফ ড্যাশ আর ওই ব্যক্তির ওজন পরস্পর ব্যালেন্স হয়ে যাবে, তার মানে এই রেজাল্ট ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই যে আর বল, এই ফোর্সকে আমরা দুটি অংশে ভাগ করেছি, দুটি উপাংশে ভাগ করেছি। তাহলে আর বলের কোনো অস্তিত্ব নেই, তাহলে এইটাকেও আমরা এভাবে কেটে দিতে পারি। তাহলে কি থাকছে? শুধুমাত্র অনুভূমিক দিক বরাবর, অর্থাৎ এ থেকে বি এর দিকে এফ বল ক্রিয়াশীল হচ্ছে, সেটা আসলে কত? আর কস থিটা। এই আর কস থিটা বলের জন্যই ওই ব্যক্তি সামনের দিকে যেতে পারছে, সামনের দিকে গতিশীল হচ্ছে। তাহলে ওই বস্তুর বা ওই ব্যক্তির গতির কারণ যদি বলি, গতির কারণ কিন্তু এই প্রতিক্রিয়াজনিত বল। ওই ব্যক্তি যে বল প্রয়োগ করছে সেই বলের জন্য নয়, প্রতিক্রিয়াজনিত বল ওই ব্যক্তির উপর কত ক্রিয়াশীল হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, সেইটা অনুভূমিক দিক বরাবর কত উপাংশ সেটাই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তাহলে অনুভূমিক তলে যখন কোনো ব্যক্তি হাঁটাচলা করে, সেই বিষয়টিকে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারলাম। আবার ধরো কোনো একটি পাখি আকাশে উঠছে, সেই পাখিটি এই বরাবর গতিশীল। তাহলে এই বরাবর গতিশীল হওয়ার অর্থ হচ্ছে সেই পাখিটির ডানা দুটি, একটি ডানা এই বরাবর বল ক্রিয়াশীল করবে আর একটি ডানা এই বরাবর বল ক্রিয়াশীল করবে। তার ফলেই তো ওই পাখিটি এই বরাবর যাচ্ছে। এটা কীভাবে ব্যাখ্যা করব? দেখো, এই বরাবর বল প্রয়োগ করার অর্থ হচ্ছে বায়ু প্রতিক্রিয়াজনিত বল দেবে কোন দিকে? এই বরাবর। আর এই বরাবর বল প্রয়োগ করার অর্থ হচ্ছে প্রতিক্রিয়াজনিত বল কোন দিকে দেবে? এই বরাবর। তার মানে কি হচ্ছে? দেখো, এই দুটি বলের রেজাল্ট কোন দিকে কাজ করছে? এই বরাবর। তার মানে পাখি আকাশে উঠতে পারছে, আসলে বায়ু যদি প্রতিক্রিয়াজনিত বল প্রয়োগ না করে তাহলে পাখি আকাশে উঠতে পারবে না, সেজন্য বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না। তাহলে যদি কোনো একটি ডানা দিয়ে কম বল প্রয়োগ করে আর অপর ডানা দিয়ে বেশি বল প্রয়োগ করে, তাহলে কি হবে? এই যে সরলরেখিক পথ বরাবর যাচ্ছিল, সরলরেখিক পথ বরাবর যাবে না, সেটা কি হবে? টার্নিং নেবে, তাই তো? যখন পাখি সামনের দিকে যেতে গিয়ে কোনো দিকে ঘোরার চেষ্টা করে, তখন কি হয়? একটি ডানা দিয়ে বেশি বল প্রয়োগ করে আর একটি ডানা দিয়ে কম বল প্রয়োগ করে। ক্লিয়ার? এখন আমরা টান সম্পর্কিত দুটি সমস্যার সমাধান করব। সেই সমস্যা দুটি আসলে পুলি রিলেটেড, অর্থাৎ কপিকল সংক্রান্ত। অর্থাৎ প্রথম যে সমস্যা সেটি হচ্ছে মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি, আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে মসৃণ কপিকলের সাহায্যে বা মাধ্যমে উল্লম্ব গতি। দেখো, এই হচ্ছে একটি মসৃণ তল, এই তলের উপরে একটি বস্তু রাখা আছে, মনে করি এই বস্তু। এই বস্তুর ভর কত? মনে করি স্মল লেটার এম। এই বস্তুকে সংযোগ করা আছে অপর একটি বস্তুর সঙ্গে, সেই বস্তুর ভর কত? সেই বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম, সেটা বি নাম দিলাম। সাধারণত বি বস্তুর ভরটা বেশি আর এ বস্তুর ভর কম, তাহলে ক্যাপিটাল এম বেশি বা স্মল এম কম। এখানে একটি পুলি সেট করা আছে, এই পুলিটি কি হয়? খুব মসৃণ হয়। আর এই যে অনুভূমিক তল, সেই অনুভূমিক তলটিও খুব মসৃণ হয়। এখন এ বস্তুর ত্বরণ এবং বি বস্তুর ত্বরণ যদি আমরা বের করতে চাই, অর্থাৎ এ এবং বি এই উভয় বস্তুর ত্বরণ যদি বের করতে চাই, ত্বরণ মনে করি এ,
এ বের করতে হবে এবং এই টান এখানে বের করতে হবে। দেখো এ বস্তুর ত্বরণ যা হবে বি বস্তুর ত্বরণও তাই হবে। কেন? এ বস্তু এবং বি বস্তু যে সুতোর সাহায্যে এখানে সংযোগ করা আছে সেই সুতোটি হচ্ছে অপ্রসার্য, প্রসারণশীল নয় এবং ভরহীন। সেই জন্য এ বস্তুর ত্বরণ যা হবে বি বস্তুর ত্বরণও তাই হবে। আর এখানে সুতোটি যে টান কাজ করবে সেই টানটি হবে টি। তার মানে এই বি বস্তুর উপর যে টান কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে? এদিকে, সেটা টি। এ বস্তুর উপর যে টান কাজ করবে সেটা কোন দিকে? এদিকে, সেটা হচ্ছে টি। এখানেও টি, এখানেও টি। যেহেতু আমরা সুতোটি একটি সুতো এবং এই যে অনুভূমিক তল, সেই অনুভূমিক তলটি খুব মসৃণ হওয়ার কারণে টান একই কাজ করবে। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা এই সমস্যা কিভাবে সমাধান করব? দেখো এখানে লক্ষ্য করো, এই বি বস্তুর উপর নিজের ওজনের জন্য নিচের দিকে কত বল কাজ করবে? নিচের দিকে বল কাজ করবে mg। ক্লিয়ার? তাহলে এ বস্তুর গতীয় সমীকরণ যদি আমরা লিখতে চাই, এ বস্তুর উপর কত বল ক্রিয়াশীল হচ্ছে? এ বস্তুর উপর শুধুমাত্র টি বল ক্রিয়াশীল হচ্ছে, টি টান কাজ করছে। এ বস্তুর ভর কত? এম। এ বস্তুর ত্বরণ কত? এ। তাহলে টি সমান আমরা কি লিখতে পারবো? ভর ইন্টু ত্বরণ। ক্লিয়ার? আর বি বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে? বি বস্তুর ক্ষেত্রে কটি বল ক্রিয়াশীল হচ্ছে? দেখো নিচের দিকে বল ক্রিয়াশীল হচ্ছে এমজি, আর উপরের দিকে যে টান সেটা হচ্ছে টি। যেহেতু বি বস্তুটি নিচের দিকে পড়ছে কত ত্বরণ নিয়ে? মনে করি এ ত্বরণ নিয়ে পড়ছে। তাহলে বি বস্তুর উপর ইফেক্টিভ ফোর্স কত? বি বস্তুর উপর ইফেক্টিভ ফোর্স কত হবে? এমজি মাইনাস টি। দুটি বল, একটি টি আর একটি হচ্ছে এমজি। যেহেতু নিচের দিকে পড়ছে তাহলে এমজি বেশি, তাহলে ইফেক্টিভ ফোর্স কত? এমজি মাইনাস টি। কত হবে? এম ইন্টু এ। ক্লিয়ার? তাহলে এই টি এর মান এখানে যদি বসিয়ে দিই তাহলে কি হবে? এমজি মাইনাস এম এ সমান কত হবে? এম ইন্টু এ। তাই তো? তাহলে এখান থেকে লক্ষ্য করো, এমজি সমান আমরা লিখব এম এ প্লাস স্মল লেটার এম ইন্টু এ। এখান থেকে আমরা এটা লিখতে পারবো এমজি সমান, এখান থেকে এ কমন নাও, তাহলে এ কমন নিলে হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল লেটার এম। তাহলে এখান থেকে এ সমান আমরা লিখতে পারবো এম ইন্টু জি বাই এম প্লাস স্মল লেটার এম। তাহলে এ এবং বি বস্তুর ত্বরণ কত হলো? এম বাই এম প্লাস স্মল লেটার এম ইন্টু জি। দেখো এ বস্তুর ত্বরণ এবং বি বস্তুর ত্বরণ কিন্তু একই হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে টান, সুতোর টান, টান কত হবে? সুতোর টান হবে, দেখো এই যে এ এর মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে দাও, তাহলে টি সমান আমরা জানি এম ইন্টু এ। এ বসিয়ে দাও, এ বসালে কত হবে? এম ইন্টু এইটা, তার মানে এম ইন্টু স্মল লেটার এম বাই এম প্লাস স্মল লেটার এম ইন্টু জি। এটা হচ্ছে সুতোর টান। এই প্রবলেমটি আমরা শর্টকাট মেথডে আমরা সলভ করতে পারবো, বিশেষ করে ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে। কি? এই যে এ এবং বি বস্তু, এই দুটি বস্তুকে আমরা একটা সিস্টেম ভাবতে পারি। তাহলে সেই সিস্টেমের উপর কত বল ক্রিয়াশীল হচ্ছে, এক্সটার্নাল কত ফোর্স ক্রিয়াশীল হচ্ছে। এ এবং বি এই সিস্টেমের উপর এক্সটার্নাল ফোর্স ক্রিয়াশীল হচ্ছে কিন্তু এমজি। এখানে দেখো টি এবং টি এটা কিন্তু পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল, এটা এক্সটার্নাল ফোর্স নয়। তাহলে এই সিস্টেমের উপর এক্সটার্নাল ফোর্স কত? সেটা হচ্ছে এমজি। আমরা জানি ত্বরণ সমান আমরা লিখতে পারবো কি? ইফেক্টিভ ফোর্স, ইফেক্টিভ ফোর্স বাই টোটাল মাস। ইফেক্টিভ ফোর্স কত? দেখো ইফেক্টিভ ফোর্স হচ্ছে এক্সটার্নাল ফোর্স, সেটা হচ্ছে এমজি।
আর টোটাল মাস কত দেখো, তাহলে স্মল লেটার এম আর ক্যাপিটাল লেটার এম, তাহলে এইটা, তাহলে ত্বরণ কত হলো এম ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল লেটার এম ইন্টু জি। এটা শর্টকাট মেথডে আমরা ত্বরণ বের করতে পারবো। টান যদি বের করতে চাই তাহলে কিন্তু এইভাবে আর করতে পারছি না, এইভাবেই তোমাকে বের করতে হবে। আর একটি প্রবলেম, সেটি হচ্ছে মসৃণ কপিকলের মাধ্যমে উল্লম্ব গতি আলোচনা। দেখো, একটি কপিকলের মাধ্যমে একটি সুতোর সাহায্যে কি করা হয়েছে, দুটি বস্তুকে কানেক্ট করা আছে। এখানে একটি বস্তু আর একটি হচ্ছে এই বস্তু, এটা হচ্ছে এ বস্তু, এটা বি বস্তু। এ বস্তুর ভর স্মল লেটার এম আর বি বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল লেটার এম। ক্লিয়ার? তাহলে এ বস্তুর উপর যে টান কাজ করবে সেই টান কত হবে, টান সেটা টি এই বরাবর, আর এ বস্তুর উপর যে টান কাজ করবে এই বরাবর সেটাও টি। ক্লিয়ার? তাহলে এই দুটি বস্তুর ত্বরণ আমরা বের করব এবং এই যে সুতোর টানটা আমাদের বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে লক্ষ্য করো, এ বস্তুর উপর অর্থাৎ এ বস্তু নিজের ওজনের জন্য নিচের দিকে যে বল কাজ করবে সেটা কত, এম ইন্টু জি। বি বস্তুর জন্য নিচের দিকে কাজ করবে ক্যাপিটাল এম ইন্টু জি। ক্লিয়ার? তাহলে এ বস্তুর যদি সমীকরণ আমরা লিখতে চাই, গতির সমীকরণ, তাহলে এ বস্তুর ক্ষেত্রে লিখতে পারবো। দেখো, এ বস্তুর ক্ষেত্রে কটি বল ক্রিয়াশীল হচ্ছে, টি এবং এমজি। প্রথম কথা হচ্ছে এ বস্তু উপরের দিকে উঠবে আর বি বস্তু নিচের দিকে নামবে, তাই তো? যেহেতু বি বস্তুর ভর বেশি, তার মানে বি বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, এ বস্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এই ক্লিয়ার? তাহলে এ বস্তুর ক্ষেত্রে এই টি বড় হবে না এমজি বড় হবে? এ বস্তুর ক্ষেত্রে টি বড় হবে আর এমজি ছোট হবে। তাহলে এ বস্তুর ক্ষেত্রে লিখতে পারবো টি মাইনাস এমজি। যেহেতু ত্বরণ এ, তাহলে আমরা লিখব এম ইন্টু এ। ক্লিয়ার? তাহলে এটা 1 নম্বর সমীকরণ দিলাম। বি বস্তুর ক্ষেত্রে দেখো, বি বস্তুর ক্ষেত্রেও দুটি বল ক্রিয়াশীল হচ্ছে, একটি টি টান আর নিচের দিকে বল কাজ করছে এমজি। তাহলে বি বস্তু নিচের দিকে নামছে, তাহলে এমজি বড় আর টি হচ্ছে ছোট। তাহলে আমরা লিখতে পারবো এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটি সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে দেখো, টি আর মাইনাস টি কেটে যাচ্ছে, তাহলে এম জি মাইনাস স্মল লেটার এম ইন্টু জি সমান কত হবে, এম এ প্লাস এম ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা জি কমন নিই, তাহলে এম মাইনাস স্মল লেটার এম ইন্টু জি। এখান থেকে এ কমন নাও, তাহলে কী হবে, এম প্লাস স্মল লেটার এম। তাহলে এ সমান কত হবে, এ সমান হবে এম মাইনাস স্মল লেটার এম বাই এম প্লাস স্মল লেটার এম ইন্টু জি। এটা তাহলে ত্বরণ কত হচ্ছে, এম মাইনাস স্মল লেটার এম বাই এম প্লাস স্মল লেটার এম ইন্টু জি। তাহলে এ বস্তু ত্বরণও যা হবে বি বস্তু ত্বরণও তাই হবে। এই ক্ষেত্রে এই বস্তুর ত্বরণ কিন্তু উপরের দিকে আর বি বস্তুর ত্বরণ নিচের দিকে। ক্লিয়ার? তাহলে টান যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, টান বের করতে চাইলে আমরা এই সমীকরণে টি এর মানটা বসিয়ে দাও। তাহলে এখান থেকে দেখো টি সমান লিখতে পারবো এম এ প্লাস এম জি। তাহলে এ কত, এ হচ্ছে এম ইন্টু এম মাইনাস স্মল লেটার এম ইন্টু জি বাই এম প্লাস স্মল লেটার এম প্লাস হচ্ছে এম জি। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে দেখো, এম প্লাস স্মল লেটার এম, এটা কি হচ্ছে দেখো, এম ক্যাপিটাল লেটার এম জি মাইনাস এম স্কোয়ার জি
এখানে কত হবে m ইন্টু ক্যাপিটাল লেটার m ইন্টু জি প্লাস m স্কোয়ার জি। এই m স্কোয়ার জি কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে উপরে দেখো 2 স্মল লেটার m ইন্টু ক্যাপিটাল লেটার m ইন্টু জি বাই m ক্যাপিটাল M প্লাস স্মল লেটার m, এটা হচ্ছে টান। তাহলে টান অর্থাৎ টেনশন কত পেলাম 2 ইন্টু স্মল লেটার m ইন্টু ক্যাপিটাল লেটার M বাই ক্যাপিটাল লেটার M প্লাস স্মল লেটার m ইন্টু জি। ক্লিয়ার? তাহলে এই যে সূত্র টান এবং এ এবং বি বস্তু ত্বরণ আমরা এখানে বের করতে পারলাম। এই ক্ষেত্রে আমরা শর্টকাট মেথড আমরা প্রয়োগ করতে পারি। সেই ক্ষেত্রে দেখো ত্বরণ এ সমান কত হবে, ত্বরণ এ সমান হচ্ছে ইফেক্টিভ ফোর্স, অর্থাৎ এ এবং বি এই সিস্টেমের ক্ষেত্রে এক্সটার্নাল ইফেক্টিভ ফোর্স কত। এক্সটার্নাল ইফেক্টিভ ফোর্স লক্ষ্য করো এখানে টি এবং টি এটা কিন্তু ইন্টারনাল ফোর্স, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল, কিন্তু এই যে এম ইন্টু জি ক্যাপিটাল লেটার এম ইন্টু জি এই দুটি বল কিন্তু এক্সটার্নাল ফোর্স। তাহলে লক্ষ্য করো এই এম ইন্টু জি ক্যাপিটাল লেটার এম ইন্টু জি এই দুটির ইফেক্টিভ ফোর্স কত, দেখো এইটা নিচের দিকে আর এটা উপরের দিকে, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কত, এইটা মাইনাস এইটা, তাহলে এম জি মাইনাস এম ইন্টু এইটা। টোটাল মাস কত, টোটাল মাস হচ্ছে এম প্লাস স্মল লেটার এম, তাহলে এখান থেকে জি কমন নাও, তাহলে কত হচ্ছে এম মাইনাস এইটা এইটা ইন্টু জি। তাহলে ত্বরণ কত পেলাম, দেখো আগেও এটাই পেয়েছিলাম, এটা মিলে যাচ্ছে। শর্টকাট মেথডে আমরা ত্বরণটা বের করতে পারবো, কিন্তু আমরা যদি টেনশন অর্থাৎ টান বের করতে চাই তাহলে অবশ্যই এইভাবে আমাদের করতে হবে। এই প্রবলেম দুটি খুবই ইম্পর্টেন্ট, কেন এই প্রবলেমের উপর বেস করে বিভিন্ন নিউমেরিক্যাল দিয়ে থাকে। তোমরা ভালোভাবে দেখো,